সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, বহুদিন পর আবারও হাজির হলাম দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে। আজকে এই ভিডিওটিতে মূলত দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান থেকে গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্নের সমাধান আলোচনা করা হয়েছে। প্রশ্নটি আলোচনার পূর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিলসফিক্যাল ওয়ার্ল্ড 24/7-এ। চলো আর বেশি সময় অপচয় না করে প্রশ্নটি দেখে নেওয়া যাক। যেমনটা তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ, প্রশ্নটি হলো বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। অথবা প্রশ্নটিকে এভাবেও ঘুরিয়ে দিতে পারে, বিবর্তন কাকে বলে, বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। আমি এখানে দুটি সাল উল্লেখ করেছি, 2019 এবং 2016-তে এই প্রশ্নটি রিপিট হয়েছিল। এই প্রশ্নের সমাধান দেখার পূর্বে তোমাদের কাছে রয়েছে বিশেষ অনুরোধ, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো এবার উত্তরটির দিকে লক্ষ্য করা যাক। প্রশ্নটিকে আমরা খণ্ডে খণ্ডে বিভক্ত করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমরা আলোচনা করব বিবর্তন কাকে বলে। ভালো করে লক্ষ্য করো যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে নিয়মসম্মতভাবে হেতুবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের উদ্দেশ্য রূপে এবং হেতুবাক্যের বিদেহ বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিদেহ রূপে ব্যবহার করা হয়, তাকে বিবর্তন বলা হয়। এবার আমরা দেখে নেব বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হচ্ছে। বিবর্তন হলো এক প্রকার অমাধ্যম অনুমান। এর কারণ বিবর্তনের ক্ষেত্রে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং হেতুবাক্য ও সিদ্ধান্তের মাঝে অন্য কোনো বাক্য মাধ্যম থাকে না। এখানে কেবল দুটি পদ থাকে, উদ্দেশ্য ও বিদেহ, যা হলো অমাধ্যম অনুমানের অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া বিবর্তনের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হতে পারে না, তাই বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিবর্তন কাকে বলে এবং বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হচ্ছে। এবারে আমরা লক্ষ্য করব বিবর্তনের নিয়মগুলি। প্রথমে আমরা বিবর্তনের নিয়মগুলি দেখে নিই। আচ্ছা, বিবর্তনের নিয়ম দেখার পূর্বে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়। বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের অর্থ একই থাকে, অর্থাৎ যখন আমরা কোনো বাক্য থেকে বচন এবং বচন থেকে বিবর্তনে রূপান্তর করি, তখন মাথায় রাখতে হবে বিবর্তন রূপান্তরের সময় যে হেতুবাক্য ও সিদ্ধান্তের অর্থ যেন ভিন্ন না হয়, অর্থাৎ হেতুবাক্যের অর্থ যা সিদ্ধান্তের অর্থ যেন তাই হয়। বিবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যটিকে বলা হয় বিবর্তনীয় এবং সিদ্ধান্তটিকে বলা হয় বিবর্তিত। এবারে তোমরা লক্ষ্য করো বিবর্তনের নিয়মগুলি। বিবর্তনের সর্বমোট 4টি নিয়ম। তার প্রথমটি হলো আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। দ্বিতীয় নিয়মের দিকে লক্ষ্য রাখো, বিদেহ পদের বিরুদ্ধ পদটিকে সিদ্ধান্তে রাখতে হবে। এবার অনেক শিক্ষার্থী বন্ধুর মাথায় প্রশ্ন আসতেই পারে যে বিদেহ পদের বিরুদ্ধ পদ মানে কি। বিদেহ পদের বিরুদ্ধ পদ মানে কিন্তু যে বিদেহ পদটা দেওয়া থাকবে, ধরে নিচ্ছি আমি একটা বাক্য দেওয়া আছে, তার মধ্যে বিদেহ পদ মানুষ। সো এই বিদেহ পদের বিরুদ্ধ পদ অর্থাৎ মানুষ পদটি যদি বিদেহ হয়, তার বিরুদ্ধ পদ হয়ে যাবে অমানুষ। অর্থাৎ বিদেহ পদ যেটা দেওয়া থাকবে তার সাথে কেবলমাত্র অ এই অক্ষরটি যোগ করে দিলেই সেটা বিদেহ পদের বিরুদ্ধ পদে রূপান্তরিত হয়ে যাবে। সেটা যে কোনোই শব্দ থাকতে পারে। সৎ থাকলে তার আগে অ যোগ হয়ে গেলে বিদেহ পদের বিরুদ্ধ পদ হয়ে যাবে অসৎ। মরণশীল থাকলে তার আগে অযোগ হয়ে বিদেহ বিরুদ্ধ পদ হয়ে যাবে অমরণশীল। আশা করছি তোমরা বিদেহ পদের বিরুদ্ধ পদ বলতে কি বোঝো এটা বুঝতে পেরেছো। 3 নম্বর নিয়মের দিকে লক্ষ্য রাখো, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে না, ভিন্ন হবে। আশ্রয় বাক্য সদার্থক হলে সিদ্ধান্ত নঙার্থক হবে, আর আশ্রয় বাক্য নঙার্থক হলে সিদ্ধান্ত সদার্থক হবে। এটি তৃতীয় নিয়ম। এবং চতুর্থ এবং শেষ নিয়ম, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সর্বদা এক হবে। আশ্রয় বাক্য সামান্য বা বিশেষ হলে সিদ্ধান্ত সামান্য বা বিশেষ হবে। চলো এবার আমি প্রতিটা নিয়মের এক একটি দৃষ্টান্ত তোমাদের সামনে তুলে ধরবো। বিবর্তনের প্রথম নিয়ম। বিবর্তনের প্রথম নিয়মটি হলো আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে।
চলো উদাহরণ লক্ষ্য করো। এখানে দেখতেই পাচ্ছ আশ্রয় বাক্যতে দেওয়া আছে সকল মানুষ হয় দ্বিপদ প্রাণী। তাহলে আমাদের প্রথম নিয়ম অনুসারে কি করতে হবে, যেহেতু মানুষ একটি উদ্দেশ্য পদ, তাই আশ্রয় বাক্যে যে পদ উদ্দেশ্য, সিদ্ধান্তেও কিন্তু সেই পদকেই উদ্দেশ্য রাখা হয়েছে। দেখো সিদ্ধান্তে দেওয়া আছে কোনো মানুষ নয় অদ্বিপদ জীব। আশা করছি তোমরা প্রথম দৃষ্টান্তটা বুঝতে পেরেছো। এখানে কেন এ বচন থেকে সরাসরি ই বচনে পরিবর্তন হলো সেটা আমরা পরে ব্যাখ্যা করছি, পরের নিয়মে আমরা দেখব। তাহলে ব্যাখ্যাটা দেখে নাও। এই বিবর্তনটিতে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ মানুষ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হয়েছে, যেটা আমি তোমাদের বললাম আগেই। দ্বিতীয় নিয়মের দিকে লক্ষ্য করো। দ্বিতীয় সূত্র, বিবর্তনের দ্বিতীয় নিয়মটি হলো আশ্রয় বাক্যের বিদেহ পদের বিরুদ্ধ পদটিকে সিদ্ধান্তে রাখতে হবে। উদাহরণ লক্ষ্য করো। এখানে আশ্রয় বাক্য দেওয়া আছে কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান। বুদ্ধিমান যেহেতু বিদেহ পদ, এই বিদেহ পদের বিরুদ্ধ পদ কে তোমাদের সিদ্ধান্তে রাখতে হবে। বিদেহ পদের বিরুদ্ধ পদ বলতে কেবলমাত্র যে বিদেহ পদটা দেওয়া আছে, আলোচ্য উদাহরণে যেমন বুদ্ধিমান পদটা হলো বিদেহ, তার আগে কেবলমাত্র একটা অযোগ করে দিলেই এটা বিদেহ বিরুদ্ধ পদে পরিণত হয়ে যাচ্ছে। ব্যাখ্যা দেখো, এই বিবর্তনটিতে আশ্রয় বাক্যের বিদেহ পদ বুদ্ধিমানের বিরুদ্ধ পদ অবুদ্ধিমানকে সিদ্ধান্তে রাখা হয়েছে, তাই এই বিবর্তনটি বৈধ। তৃতীয় নিয়মের দিকে লক্ষ্য করব, যেটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। তৃতীয় সূত্রে বিবর্তনের তৃতীয় নিয়মটি হলো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে না, অর্থাৎ ভিন্ন হবে। আশ্রয় বাক্য সদার্থক হলে সিদ্ধান্ত নঙার্থক হবে, আর আশ্রয় বাক্য নঙার্থক হলে সিদ্ধান্ত সদার্থক হবে। লক্ষ্য করো নিয়মটা। যেমন দেখো, কোন কোন লেখক হয় বাণিজ্যিক, এটা তোমরা পড়েই বুঝতে পারছো, যেহেতু এখানে হয় ওয়ার্ডটা আছে, এটা একটা সদার্থক দৃষ্টান্ত। সেক্ষেত্রে আমাকে এটা নঙার্থক দৃষ্টান্তে কনভার্ট করে দিতে হবে। কোন কোন লেখক হয়টা হয়ে যাবে নয়, নয় অবাণিজ্যিক। আশা করছি তোমরা তৃতীয় নিয়মটা বুঝতে পেরেছো। এখানে কিন্তু স্পষ্ট নিয়মে উল্লেখ করে দিয়েছে যে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ এক হবে না, অর্থাৎ আশ্রয় বাক্যে যদি সদার্থক হয় তাহলে সিদ্ধান্তটি নঙার্থক হবে, এবং আশ্রয় বাক্য যদি নঙার্থক হয় তাহলে সিদ্ধান্তটি সদার্থক হবে। এবং চতুর্থ নিয়ম, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম। বিবর্তনের চতুর্থ নিয়মটি হলো আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ সর্বদা এক হবে। আশ্রয় বাক্য সামান্য বা বিশেষ হলে সিদ্ধান্ত সামান্য বা বিশেষ হবে। উদাহরণ লক্ষ্য করো। সকল গাছ হয় উদ্ভিদ, এটি একটি সামান্য বচন। যখন আমরা বিবর্তন করব তখন আমাকে কিন্তু সামান্য বচনেই রাখতে হবে, কেবলমাত্র গুণটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ হয় থাকলে সেটা নয় হবে এবং নয় থাকলে সেটা হয় হবে, যেটা কিন্তু এই দৃষ্টান্তে করে দেওয়া হয়েছে। দেখো এই যে হয়টা নয় হয়েছে, এবং বচনটা যেহেতু সামান্য তাই সিদ্ধান্তটাকেও সামান্যই রাখা হয়েছে। এবারে আমরা চারটে নিয়ম একসাথে ব্যাখ্যা করি। দেখো, সকল গাছ হয় উদ্ভিদ। আমরা প্রথম নিয়মে পেয়েছিলাম আশ্রয় বাক্যে যে পদ উদ্দেশ্য আছে সেই পদকেই সিদ্ধান্তে উদ্দেশ্যে রাখতে হবে। এখানে গাছটা উদ্দেশ্য আছে, তাই সিদ্ধান্তে এখানে গাছটাকেই উদ্দেশ্য পদে রাখা হয়েছে। তারপরে সেকেন্ড নিয়মে পেয়েছিলাম আশ্রয় বাক্যে যে পদটি বিধেয় পদ, সিদ্ধান্তে সেই বিধেয় পদের বিরুদ্ধ পদটি গ্রহণ করা হবে। তাহলে উদ্ভিদ যেহেতু এখানে বিধেয় পদ, তাই উদ্ভিদের বিধেয় বিরুদ্ধ পদ সিদ্ধান্তে অউদ্ভিদ হয়েছে। আর 3 নম্বর নিয়মে পড়েছিলাম আশ্রয় বাক্য সদার্থক হলে সিদ্ধান্ত হবে নঙার্থক। দেখো এখানে আশ্রয় বাক্য হয় একটা সদার্থক আশ্রয় বাক্য, তাই সিদ্ধান্তটা হয়েছে নয়, অর্থাৎ একটা নঙার্থক আশ্রয় বাক্য। আর চতুর্থ নিয়ম, যেটা তোমরা এই স্লাইডে দেখতেই পাচ্ছ, যে আশ্রয় বাক্য যদি সামান্য হয় সিদ্ধান্তকেও কিন্তু সামান্য হতে হবে। এই চারটে নিয়ম খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এই প্রশ্নটার উত্তর ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু বিবর্তন পরিবর্তন করতে দিলেও পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। যদিও আমি এর পরবর্তী একটি ভিডিওতে আবর্তন এবং বিবর্তন কিভাবে নির্ণয় করতে হয় সেটি সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব। আজকে কেবলমাত্র প্রশ্নটি আলোচনার জন্যই এই দৃষ্টান্তগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। আর অবশ্যই আজকে ক্লাসে আলোচিত এই প্রশ্নটির পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। পিডিএফটি একটি পাসপোর্ট দ্বারা প্রোটেক্টেড, সেই পাসপোর্টটি ভালো করে লক্ষ্য করো। পিডিএফটি যে পাসপোর্টটি আছে সেটা হলো ওয়ার্ল্ড। ক্যাপিটালে তোমাকে WORLD লিখতে হবে, স্মলে লিখলে কিন্তু হবে না। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে
তোমাদের কাছে আরো একবার অনুরোধ রইল, প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে আজকে ক্লাসটি শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে ক্লাসটি এতটাই, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।